ইরফান খুবই ঝাপসা আলোয় মায়রাকে ভীষণ ঝাপসা দেখলো। মায়রা আবারও চোখ বুজে ইরফানকে শক্ত করে ধরলো। ইরফান বেশ কিছুক্ষণ চুপ থেকে ঠান্ডা গলায় বলে, আমাকে জ্বালাচ্ছ কেন স্টুপিড গার্ল? মায়রা বুঝলো না সে কিভাবে জ্বালাচ্ছে। বোকা চোখে ঝাপসা ইরফানের দিকে চেয়ে থাকলো। নৌকার দোলায় ভয় পেতেই দ্রুত ইরফানের দিকে আরো চেপে বসতে চায়, চোখ মুখ খিচিয়ে নেয়। ইরফান বাঁ হাতে মায়রাকে শক্ত করে জড়িয়ে ডান হাত বাড়িয়ে মায়রার গলার ভাঁজে হাত দেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান মুখ নামিয়ে মায়রার গলায় মুখ গুজে শ্বাস টানে। মায়রার পুরো শরীর শিরশির করে ওঠে। ইরফান মায়রার গলায় ছোট ছোট চুমু আঁকে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান সরল না, বরং মায়রার গলা থেকে নেমে সামান্য নিচে ঠোঁট ছোঁয়ায়। মায়রা হাঁসফাঁস করে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা মিনমিন করে বলে, সরুন মানুষ। ইরফান মায়রার গলার মাঝ বরাবর আলতো করে দাঁত বসিয়ে বিড়বিড়িয়ে বলে, নো। মায়রা চোখ বুঝলো, যদিও অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, বাট কেমন যেন লাগছে মায়রার। ইরফান হঠাৎই মায়রার গলায় শব্দ করে একটা চুমু খেয়ে মুখ তুলে তাকায়। মায়রাকে টেনে নেয় তার দিকে। মায়রা ইরফানের গলা দুই হাতে জড়িয়ে ধরা হাত ছাড়েনি। ইরফান সূক্ষ্ম হাসলো, দুই হাতে মায়রাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নেয়। এরপর মায়রার কানের কাছে মুখ নিয়ে একটা গানের রিলিক্স অনুযায়ী শীষ বাজায়। আলো ভরা কালো চোখে কি মাধুরী গো, কি মাধুরী। মায়রা কেমন যেন স্তম্ভিত হয়ে যায়। ইরফানের গলায় মুখ গুজে রাখা ঠোঁট দুটো বিস্ময়ে ফাঁক হয়ে যায়। বন্ধ চোখের পাতা খুলে যায়। এই জীবনে এমন শক খেয়েছে বলে মনে পড়ছে না তার। একটি রেস্টুরেন্টের এক কোনায় শুদ্ধ থমথমে মুখে বসে আছে, দৃষ্টি তার মেঝেতে নিবদ্ধ। একটু পর চেয়ারে হেলান দিয়ে চোখ বুজল। অন্তরা সামনের চেয়ারে বসে ভাঙা গলায় ডাকে, শুদ্ধ। শুদ্ধ চোখ বুঝলেই রেগে বলে, এই তুই আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোথা থেকে ভেসে আসলি রে? এমন চিপ মেন্টালিটির মেয়েকে আমি সাপোর্ট করি ভাবলেই তো আমার মেজাজটা খারাপ হচ্ছে। ইরফান 5টা কেন দিল না? আর 5টা আরেকটা গালে দিলে পারলো না? এটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে ওকে? অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নাক টেনে বলে, আমি নিজের মাঝে ছিলাম না, বিশ্বাস কর শুদ্ধ। আমার কি যেন হয়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। শুদ্ধ সোজা হয়ে বসে রেগে বলে, তাই বলে বাচ্চা মেয়েটার সাথে এমন অমানুষের মতো আচরণ করবি? একটু মায়াও হলো না? বাল, ওই মেয়েটার জন্য যা মায়া লাগে আমার। কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, বিয়ের পর থেকে অত্যাচার সহ্য করেছে বেচারি। অন্তরা ডান হাতে চোখ মুছে বলে, আর আমি যে বছরের পর বছর ইরফানকে ভেবে কষ্ট পাচ্ছি, তোর একটুও মায়া হয় না? আমার দম বন্ধ লাগে রে শুদ্ধ। আমি কাউকে বোঝাতে পারি না আমার মাঝে মায়রার কোনো শত্রুতা নেই, কিন্তু ইরফান ওকে কেয়ার করে ভাবলে আমি নিজের মধ্যে থাকি না। বাচ্চা মেয়েটাকে কষ্ট দিতে চাইনি আমি, বিশ্বাস কর। আমার ভীষণ খারাপ লাগছে। শুদ্ধ একটু শান্ত হলো। ভাবনার মাঝেই নাসিম রেস্টুরেন্টটাই প্রবেশ করে। এগিয়ে এসে শুদ্ধর পাশের চেয়ার টেনে বসে। শুদ্ধ ঘাড় বাঁকিয়ে একবার তাকালো। নাসিম টেবিলটা চেক করে বলে, কিরে, কিছু অর্ডার করিসনি কেন? সামনে তাকিয়ে অন্তরার বেহাল অবস্থা দেখে চোখ বড় বড় করে বলে, ও মা গো, এটা কে? শুদ্ধ হেসে বলে, আমার কান্দুনি মা। শুদ্ধর কথায় নাসিম হেসে বলে। নাসিম চেয়ারে হেলান দিয়ে বলে, কি হয়েছে তোদের? ও আমারে, আমি সমাধান দেই। শুদ্ধ ডান পা নাড়াতে নাড়াতে বলে, ইরফান ছাড়া ওর জীবনে আর দ্বিতীয় কোনো প্রবলেম আছে নাকি? শালি ইরফানের বউটারে কেসে দিল, এরপর ইরফানও ওকে একটার পর একটা থাপ্পড় ঢেলে দিয়েছে। এটাই হলো সিনেমার ফার্স্ট টু লাস্ট। নাসিম চোখ বড় বড় করে অন্তরার দিকে তাকিয়ে বলে, এই স্যামডি, তুই বারবি ডলের গায়ে হাত দিলি কেমনে? তোর তো জেলে দেওয়া উচিত। অন্তরা ভুরু কুচকে তাকায় নাসিমের দিকে, রেগে বলে, ও তোর কোলেও উঠে পড়েছে? তো নিয়ে যা না ওকে। ইরফান আমায় না মানুক, তবুও আর কারো না হোক। অন্তরার কথা শুনে শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, হায় রে মায়া মানুষ রে, সারা জীবন চিরকুমার থাকুক, তবুও অন্য মেয়েরে ঘেঁষতে দিব না। একটু উদার হরে মেরি মা, এবার ভুলে যা ওকে। এতগুলো মার খেয়েও তোর শিক্ষা হয়নি?
নাসিম মন খারাপ করে শুদ্ধের দিকে তাকিয়ে বলে, বলছি বারবি ডলকে কি পাওয়ার সুযোগ আছে? আমি 2 পায়ে খাড়া। ইরফান ওকে ছোঁয়নি জানা আছে আমার। শুদ্ধ এত অদ্ভুতভাবে তাকালো নাসিমের দিকে। আর কি লাগে, মায়রাকে একজন চাইছে, ইরফান তো একজনই আছেই। হতাশার নিঃশ্বাস ফেলে নাসিমের উদ্দেশ্যে বলে, তুই অন্তরার মতো একটা পাগলামি কর। এই যেমন ইরফানকে ভার্সিটির মাঝখানে কান ধরে দাঁড় করিয়ে রাখলি, এরপর ইরফান ভয়ে ভয়ে বলবে, ওগো নাসিম জানো, তুমি তোমার বারবি ডলকে নিয়ে যাও, আর দেরি করো না। শুদ্ধ কথাগুলো বলে নাসিমের ঘাড়ের ওপর ডান হাত তুলে দিয়ে বলে, আহা, ভাবতেই আমার কি যে ভালো লাগছে, আমাদের নাসিম সোনাটা তার বারবি ডলকে এত সহজেই পেয়ে যাবে। এরপর ঘাড় বাঁকিয়ে বলে, কিরে, পারবি না? নাসিম তার ঘাড় থেকে শুদ্ধের হাতটা নামিয়ে দিয়ে রেগে বলে, মস্করা করিস আমার সাথে? বারবি ডলকে আমি আগে পছন্দ করেছি, তোর ভাই কোথা থেকে উড়ে আসলো? ইস, ওর একটা যমজ বোন নেই কেন? শুদ্ধ পকেট থেকে ফোনটা বের করে ভিডিওটা অন করে বলে, সোনা নাসিম, ওগো আমার কান্দুরি মা, নাও শুরু করো তোমাদের মধুর মধুর ভাষণ। আমি তোমাদের এত মধুর মেশানো ভাষণ নিজ দায়িত্বে ইরফানের কানে তুলে দিব, নো টেনশন। নাসিম প্যাঁচা মুখ করে রইল। তার কি যে আফসোস হয় তার বারবি ডলটার জন্য। ইস, তার যে আর মেয়েই পছন্দ হচ্ছে না। বারবি ডলের ভীষণ লোভী সে, কিন্তু আরেকজনের বিবাহিত বউ সে। এখন তো আর কিছু করার নাই। সবচেয়ে বড় কথা, তারই বন্ধুর বউ। ইরফান যা কাঠখোট্টা, ও কোনো মেয়ের ব্যাপারে এতটা পসেসিভ হবে এটা তো সে এখনো মানতেই পারে না। মাঝে মাঝে মনে হয় শুদ্ধ ভুলভাল বলে। সে দৌড়ে গিয়ে তার বারবি ডলটাকে টুক করে তুলে আনুক, কিন্তু সেও একটু আধটু দেখেছে ইরফানের মায়রার ব্যাপারে পসেসিভনেস, তাই হতাশ হয়। অন্তরার দিকে তাকিয়ে বলে, অন্তরা চল, আমি আর তুই জি বাংলার সিরিয়াল দেখা স্টার্ট করি। জি বাংলায় সেই কুটনামি শেখায় ইয়ার, আমরা শিখে নিয়ে ফলাবো। তারপর সেই অনুযায়ী ইরফান আর বারবি ডলকে আলাদা করে তুই তোর ইরফানকে নিয়ে নিবি, আমি আমার বারবি ডলকে। আহা, কি শান্তি। শুদ্ধ মিটিমিটি হেসে বসা থেকে দাঁড়িয়ে যায়, পিছু ফিরে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলে, ইরফান, তুই এখানে? কথাটা শুনেই নাসিম চোখ বড় বড় করে তাকায়, দ্রুত চেয়ার থেকে নিচে বসে পড়ে, টেবিলের তলা খোঁজে, চিল্লিয়ে ওঠে, ও মা গো, আল্লাহ, এবারের মতো আমাকে বাঁচাও, বারবি ডলকে আমি চিনি না। শুদ্ধ হাসতে হাসতে চেয়ারে বসে পড়েছে। নাসিম শুদ্ধের হাসি শুনে মাথা উঁচু করে তাকায়, আশেপাশে তাকিয়ে ইরফানকে না দেখতে পেয়ে সাথে শুদ্ধকে হাসতে দেখায়, যা বোঝার বুঝলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে রেগে বলে, আমার সাথে মজা নিস না, তোকে আমি ছাড়বো না শুদ্ধ। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে বলে, কি রে সোনারা, আমাকে ধরতে চাওয়া সোয়াসে রোগ নাকি? প্রথমে ফাইজ, তারপর ইরফান, এখন তুই। সবাই শুধু আমাকে ধরতে চায়। আরে বাবা, আমাকে ধরার জন্য তো আমার ফাড়াই আছে। তোদের ধরাধরি আর নেওয়া যাচ্ছে না, এসব কি? উফ। অন্তরা রেগে বলে, তোদের বিশ্রামই ছাড়বি? আমি ডাকলাম সমাধান চাইতে, তোরা এসে কি শুরু করলি? শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, সমাধান তো দিলামই, তোর অপর গালে আরো 5টা থাপ্পড় দিতে হবে। তো এবার গালটা পাত, গাল পেতে না দিলে সেই সমাধানটা ফলাবো কি করে? অন্তরা চোখ নামিয়ে নিল। নাসিম বিরক্ত হয়ে চেয়ারে বসলো। এরপর অন্তরার দিকে তাকিয়ে বোঝানোর স্বরে বলে, অন্তরা, তোর মুভ অন করা উচিত। সবচেয়ে বড় কথা, ইরফান বিবাহিত, বউকে কি সুন্দর মেনে নিয়েছে, বাদ দে এসব। অন্তরা ছলো ছলো চোখে তাকায় নাসিমের দিকে, ভাঙা গলায় বলে, তুই মায়রাকে পছন্দ করেও ইরফানের সাথে দেখে কি করে ঠিক থাকিস? নাসিম চেয়ারে হেলান দিয়ে মৃদু হেসে বলে, বারবি ডল আমার ভীষণ পছন্দের, একটু আধটু ফিলিংসও আছে, বাট বারবি ডল ছোট হলেও খুব চতুর। ও শুধু আমাকে নয়, কোনো পরপুরুষকেই অন্য নজরে ওর দিকে তাকাতেই দেয় না এমন। ইরফান যদিও এখন ঠিক আছে, বাট ফার্স্ট ফার্স্ট যেমন করতো, এরপরও মেয়েটা ইরফানকেই চাইতো।
আমার যতদূর মনে হয় এর কারণ ইরফান তার স্বামী। কবুলের একটা জোর আছে না, এটাই ভাবে হয়তো। সবশেষে বারবি ডল আমাকে চায় না, যেখানে বারবি ডল নিজেই আমাকে চায় না। আমার চাওয়ার তো ওখানেই ফুল স্টপ পড়ে যায়। নাসিমের কথা শুনে অন্তরা ভীষণ অদ্ভুতভাবে তাকায়। শুদ্ধ নিজেও একটু অবাক হয়েছে। তখনই সেখানে কোথা থেকে যেন ইরফান উপস্থিত হয়। শুদ্ধ ডান পাশ ফিরেই ছিল। ইরফানকে দেখে অবাক হয়ে বলে, তুই? ইরফান উত্তর করল না। তার দুই হাতে গ্লাভস। নাসিম অন্তরাও শুদ্ধর কথায় তাকায় ইরফানের দিকে। ইরফান তার পাশে থাকা 14 বছর বয়সী ছেলেটাকে হাতের পাত্র টেবিলের ওপর রাখতে বললে ছেলেটাই তার হাতে থাকা বেশ বড় পাত্রটি রেখে দেয়। শুদ্ধ, নাসিম সহ অন্তরা অবাক হয়ে দেখছে ইরফানকে। পাত্রটির ওপর থেকে গরম ধোঁয়া বের হচ্ছে। সবাই বিস্ময় চোখে তাকায়। জ্বলন্ত কয়লা পাত্রের ওপর উঁচু করে সাজিয়ে রাখা। ইরফান ডান হাতে পাত্রটি ঠেলে অন্তরার দিকে আনে। ইরফানের কর্মকাণ্ড কেউ বুঝতে পারছে না। ইরফান অন্তরার পেছনে এসে দাঁড়ায়। অন্তরা তার সামনে থাকা জ্বলন্ত কয়লাগুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। শুদ্ধ, নাসিম দুজনেই অন্তরার পেছনে দাঁড়ানো। ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, কি করতে চাইছিস? ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে, তবে উত্তর করে না। অন্তরার দুই হাত টেবিলের উপরে রাখা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইরফান চোখের পলকে টেবিলের ওপরে রাখা অন্তরার ডান হাত টেনে সর্বশক্তি দিয়ে কয়লার ভেতরে ডুবিয়ে চেপে ধরে। অন্তরা বুঝতে পেরেই চোখ বড় বড় করে তাকায়। হাত পোড়ার অসহ্য যন্ত্রণায় একটা চিৎকার দেয়। শুদ্ধ, নাসিম দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে যায়, দাঁড়িয়ে যায় তারা। শুদ্ধ দ্রুত ওপাশ থেকে এপাশে এসে ইরফানকে টেনে সরাতে চায়, কিন্তু পারে না। নাসিম অপর পাশ থেকে ইরফানকে টানে, সেও ইরফানকে এক চুলও সরাতে পারে না। ইরফানের শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। ইরফান ভস্ম করে দেওয়া চোখে কয়লার মাঝে অন্তরার ডুবিয়ে দেওয়া হাতের পানে চেয়ে আছে, যেন তার দুই চোখের তেজি চাহনিতে কয়লার তেজ আরো বাড়িয়ে অন্তরার হাত একেবারে ঝলসে দিতে চাই। অন্তরার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। মেয়েটাই এই জ্বলন্ত কয়লার মাঝে পড়তে থাকা হাতের অসহনীয় ব্যথা সহ্য করে নিতে চায়, তবে না চাইতেও তার মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসে। এদিকে শুদ্ধ, নাসিম প্রায় মিনিট পাঁচেক পর ইরফানকে একটু নড়াতে পারল। ইরফান কিছুটা শিথিল হয়েছে বলেই হয়তো পেরেছে। শুদ্ধ, নাসিম ইরফানকে টান দিলে ইরফান কিছুটা পিছিয়ে আসে। ফলস্বরূপ কয়লার পাত্র উল্টে এসে অন্তরার কোলের উপরে পড়ে। অন্তরা আগের চেয়েও খানিকটা জোরে আর্তনাদ করে ওঠে। শুদ্ধ ইরফানকে সপাটে ধরে নাসিমের উদ্দেশ্যে বলে, নাসিম, অন্তরাকে নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। নাসিম শুদ্ধ বলার আগেই অন্তরার বাঁ হাত ধরে টেনে অন্তরাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে চায়। অন্তরা কান্না মাখা চোখে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়। নাসিম অন্তরাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকে। ইরফান রেগে শুদ্ধকে গায়ের জোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, ডোন্ট ক্রস মি। ততক্ষণে নাসিম অন্তরাকে নিয়ে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ইরফান পিছু পিছু যেতে নিলে শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে রেগে বলে, ইরফান, শান্ত হ, ওর হাত ঝলসে গিয়েছে হয়তো। ইরফান রাগান্বিত স্বরে বলে, হয়তো, নট শিওর। শুদ্ধ শ্বাস ফেলে বলে, বাদ দে। ইরফান সাথে সাথেই শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ও রিয়েলি? বাদ দিব? ইউনো, ও আমার লিটিল গার্লের হাতের কি অবস্থা করেছে। লিটিল গার্ল ওর হাত দিয়ে ঠিক করে কিছু করতে পারছে না, খেতে গিয়ে হাতের জ্বলুনিতে কেঁদে ফেলছে। একে ছেড়ে দিব? হাউ ফানি, ওকে জাস্ট দেখে নিব আমি। কথাগুলো বলে শুদ্ধকে এক প্রকার ধাক্কা দিয়ে বেরোতে নেয়। শুদ্ধ বিস্ময় চোখে চেয়ে ক্লান্ত স্বরে বলে, তুই যে বলিস অন্তরা তোর বোনের মতো, সেও তো কাঁদলো, হাতটার কি করে দিয়েছিস? বলতে গেলে একেবারে সেদ্ধ করে। শুদ্ধর কথার মাঝে ইরফান শক্ত কণ্ঠে বলে, এই জন্য জাস্ট ওর হাতটা জ্বালিয়ে দিয়েছি। অন্য কেউ হলে হাতের সাথে ওর অন্তরটাও জ্বালিয়ে দিতাম। কথাটা বলে হনহন করে বেরিয়ে যায়।
শুদ্ধ বাকহারা হয়ে শুধু ইরফানের প্রস্থান দেখলো। আশেপাশে তাকালে দেখলো গুটি কয়েক মানুষ অদ্ভুত দৃষ্টিতে এই দিকে তাকিয়ে আছে। যদিও সকাল সকাল হওয়ায় রেস্টুরেন্টে খুব একটা মানুষ নেই, তবুও কেমন যেন লাগলো, সাথে বিরক্তও হলো। অন্তরা ইম্পর্টেন্ট কিছু বলবে বলে তাকে আসতে বলেছিল। শুদ্ধ অন্তরার সিরিয়াস কণ্ঠ পেয়ে আর বিরোধিতা করেনি। এখান থেকে ভার্সিটি যাবে বলে একেবারে রেডি হয়ে এসেছিল। এসেই হালকা কিছু খেয়েছিল। মনে মনে ভাবলো কত ধরনের বন্ধু তাদের এই ছোট্ট ফ্রেন্ড সার্কেলে। এই যেমন তার এখন সিরিয়াস মোমেন্টে হাসতে ইচ্ছা করছে। হাসির কারণ এই যে তাকিয়ে থাকা লোকেদের খুব সুন্দর করে ধুইয়ে দিতে ইচ্ছে করছে। ভাবনা অনুযায়ী পকেট থেকে ফোনটা বের করে কানে নিয়ে শব্দ করে বলে ওঠে, দোস্ত, আমি কি অনেক বেশি সুন্দর? আমার ফ্রেন্ডরা আমাকে একবার ধরলে আর ছাড়তেই চায় না, জানিস? এরপর একটু গলা ঝেড়ে আগের চেয়েও শব্দ করে বলে, আমি হয়তো একটু বেশি সুন্দর হয়ে যাচ্ছি, তাই না? এত সুন্দর কোথায় রাখবো এখন আমি? জানিস শোনা, আমার ফ্রেন্ডরা তো আমাকে ছাড়তেই চায় না। তা না হয় বাদ দিলাম, কিন্তু আমার সৌন্দর্য উপচে উপচে পড়ায় বাইরের মানুষও সব ভুলে শুধু আমাকে দেখতে থাকে। ওদের অর্ধেক খাবার প্লেটেই পড়ে থাকে, বাকি অর্ধেক পেটের ভেতরে গিয়ে হজম হয়ে যায়, তবুও আমার থেকে চোখ সরায় না। বলছি, সৌন্দর্য কমানোর কোনো মেডিসিন আছে তোর কাছে? মানুষের এত অপকার আর সইতে পারি না আমি। তিনটে মেয়ে আর একটি ছেলে শুদ্ধের দিকে চেয়েছিল। শুদ্ধর কথা শুনে সকলে কেশে উঠল। দ্রুত চোখ সরিয়ে তাদের অর্ধেক খাবার খাওয়া রাখা প্লেট থেকে খাওয়া শুরু করে। শুদ্ধ মিটিমিটি হেসে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে যেতে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই ওষুধটা রেডি রাখিস। এত সৌন্দর্য নিয়ে আর বাইরে পা রাখা যাচ্ছে না। ড্রাইভিং সিটের পাশের সিটে অন্তরা মাথা নিচু করে চুপচাপ বসে আছে। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। নাসিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে কিছুক্ষণ চুপ থাকলো। এরপর অন্তরার দিকে ফিরে বলে, হাত দে রে, নয়তো আরো খারাপ অবস্থা হবে। অন্তরা গাঁটটি মেরে বসে আছে। হাতের অসহনীয় যন্ত্রণা, তাও আবার ইরফানের থেকে পাওয়া, দুটো মিলিয়ে যেন সে পাথর হয়ে আছে। আর সে পাথর ফেটে পানি ঝরছে। নাসিম আধা ঘন্টা হলো বসে এর তামাশা দেখছে। এবার মেজাজটা গেল খারাপ হয়ে। এমনিতেই ফুটফুটে বারবি ডলটার অবস্থা যা তা করে দিয়েছে। বন্ধু বলে সেধে সেধে এসে সেবা করছে, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। রেগে মেগে অন্তরার হাত জোরে করে হাত টেনে ধরলে অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম রেগে বলে, তোর ঢং অফ কর, আমার কাজ আছে। অন্তরা কাঁদতে কাঁদতে তার চোখ মুখের অবস্থা পুরো 12টা বাজিয়েছে। নাসিমের থেকে হাতটা সরানোর শক্তি তার নেই। দুর্বল কণ্ঠে বলে, আমি শুধুই ঢং করি, আর ওই মেয়েটা শুধুই ভালো তোদের কাছে, তাই না? নাসিম অন্তরার হাত ভালো করে দেখছে। খুবই খারাপ অবস্থা। এই হাতের প্রাথমিক চিকিৎসা দিয়ে হবে না, একে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অতঃপর অন্তরার হাত ছেড়ে গাড়ির স্টার্ট দিয়ে বলে, আসলেই তুই ঢং করিস। আর বারবি ডল কত কিউটের ডিব্বা, মেয়ে হয়েও তো ওকে শুধু আদরই করতে মন চাওয়া উচিত। তুই কোন আকলে মারলি ওকে, বেয়াদব? অন্তরা মুখ ফিরিয়ে নীরবে চোখের পানি ফেলে। নাসিম আর চোখে চেয়ে বলে, তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়বো, দাঁড়া, আজ আঙ্কেলের সাথে ফাইনাল কথা বলি আগে। অন্তরা চেঁচিয়ে ওঠে। নাসিম পাত্তা দিল না। একে বিয়ে না দিলে এ সোজা হবে না। মায়রার এসএসসি এক্সামের আর 7 মাস বাকি। মায়রা তার ঘরে পড়ার টেবিলে বসেই পড়ছে। টেবিলের ওপর ছোট্ট ঘড়িটায় চোখ বুলায়। 9টা 30। মায়রার সামনে বই মেলে রেখে একদম তার সোজা বাইরে তাকায়। জানালা খুলে রেখেছে। রাতের অন্ধকার, সাথে ঝিঝি পোকার ডাক, মাঝে সাঝে 2-1টা জোনাকি পোকা দেখা যায়। মায়রা টেবিলের উপরে 2 হাত পেতে তার বাম গালটা হাতের উপরে ঠেকিয়ে রাখলো। দৃষ্টি এই নিস্তব্ধ রাতে, যেখানে ঝিঝি পোকার ডাক, জোনাক পোকার মিটিমিটি আলো। মায়রা শূন্য চোখে অজানায় তাকিয়ে রইল। ঘরের লাইটটা অফ করে এসেছে, তাই জোনাক পোকার 2-1টা মায়রার মুখের উপরে হেসে হেসে মিটিমিটি জ্বলে আবার নিভে যায়। হঠাৎই দূর থেকে একটি গানের সুরে গাওয়া শীষ ভেসে আসে। আলো ভরা কালো চোখে, কি মাধুরী গো, কি মাধুরী!
মনো চাহে যে ধরা দিতে, মনো চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধুমালতী ডাকে আয়। মায়েরা তাদের মেইন গেট খুলে বেরিয়ে এসেছে। যদিও এটা গ্রাম, গ্রামের মানুষ খুব বেশি রাত জাগে না, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মায়েরার ভয় করলো না, বরং সে এই শীষের উৎস খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অন্ধকারের মাঝে একটু একটু করে এগোয়, কিন্তু ততক্ষণে সেই সুরেলা শীষের শব্দ মিলিয়ে যায়। মায়েরা হতাশ হয়। সে আগে কখনো এমন গানের সুর মিলিয়ে শীষ কখনো শোনেনি। এই প্রথম শুনে মায়েরার ভীষণ ভালো লাগলো। আফসোস হলো আর একটু যদি শুনতে পেত। আফসোসে ঘেরা মন নিয়ে বেশ কিছুক্ষণ খোলা জায়গায় বসে অপেক্ষা করে। মাটিতে দুই হাঁটু ভাঁজ করে বসে। মৃদু বাতাসে মায়েরার খোলা চুলগুলো দোল খায়। মেয়েটা চাতক পাখির ন্যায় অন্ধকারে দৃষ্টি বোলায়, কান সজাগ রাখে। আবার যদি শুনতে পাই সেই শীষ। বেশ অনেকক্ষণ বসেও যখন কোনো আওয়াজ পায় না, তখন মন খারাপ নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। মায়েরা এপাশ ওপাশ করে, তার চোখে ঘুম নেই। গতকাল মেলা থেকেই সে কেমন যেন থম মেরে আসে। ইরফানের সেই দুই লাইনের গানের সুর বাজানো শীষ, এটা শুনেই তো মায়েরা এলোমেলো হলো। যদিও সেই দুই লাইন শুনেই বুঝতে পারছে না ঠিকঠাক, কিন্তু সেই প্রথম ভালো লাগার ব্যাপারটা তার মনে নাড়া দিয়েছে ভীষণভাবে। সে কি করে ভুলবে এই সুরেলা শীষ? আজ থেকে প্রায় ৮-৯ মাস আগে সে ইরফানের শীষের মতোই অবিকাল এই সে কি করে ভুলবে এই সুরেলা শীষ? আজ থেকে প্রায় ৮-৯ মাস আগে সে ইরফানের শীষের মতোই অবিকল এই সুরের শীষ শুনেছিল। ইরফান গতকাল তাকে মেলায় নিয়ে কানের কাছে ছোট্ট দুই লাইনের গানের সুরের শীষ বাজিয়ে শুনিয়েছে। মায়েরা তো এই গানের সুর বাজানো এই শীষের মতো একদম হুবহু শীষ আজ থেকে প্রায় ৮-৯ মাস আগেই শুনেছে। শুধু কি একদিন? না, মায়েরা যেদিন প্রথম শুনেছিল সেই পড়ার টেবিলে বসে, এর পরের দিন মায়েরা অপেক্ষা করে বসেছিল আবারও সেই শীষের সুর শোনার জন্য। ভাগ্য ভালো থাকায় সে পরের দিনও শুনতে পেয়েছিল, তবে গানটা ছিল অন্য। টানা ৫ দিন এক এক দিন এক এক গানের সুর বাজানো শীষ শুনে মেয়েটার ছোট্ট কিশোরীর মন কেমন যেন উতালা হতো। কি যে ভালো লাগতো! এক এক দিন এক একটি গানের সুরেলা শীষ ভেসে আসতো। মায়রার মন কি ভীষণ পুলকিত হতো। কিন্তু দুঃখের বিষয়, ৫ দিন পর মায়রা আর সেই শীষ শুনতে পায়নি। প্রায় প্রতিদিনই অপেক্ষা করত, জানালার পাশে বসে থাকতো, কিন্তু শুনতে পেত না। এভাবে প্রায় টানা ২০ দিন অপেক্ষা করার পর মেয়েটা যখন আশার আলো দেখে না, এরপর একদিন হুট করেই আবেগে কেঁদে দিয়েছিল। এরপর ১.৫ মাসের কাছাকাছি গিয়ে মায়েরা হঠাৎই একদিন আবারও সেই সুরের শীষ আর সুর শুনতে পায়। মায়েরা সেদিন আনন্দে লাফিয়ে উঠেছিল, দৌড়ে বাড়ির বাহিরে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কখনো এর উৎস খুঁজে পায়নি। এরপর ২ দিন এই শীষ শুনতে পায়। এরপর ১.৫ মাসের কাছাকাছি গিয়ে মায়েরা হঠাৎই একদিন আবার সেই শীষের সুর শুনতে পায়। মায়েরা সেদিন আনন্দে লাফিয়ে উঠেছিল, দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সে কখনো এর উৎস খুঁজে পায়নি। এরপর ২ দিন এই শীষ শুনতে পায়, তারপর আবারও সে কোথাও মিলিয়ে যায়। প্রায় ২ মাস পর মায়েরা আবারও শুনতে পায়। মায়েরা বুঝতে পারতো না সেই শীষওয়ালার মাঝে মাঝে কোথায় থেকে হঠাৎ হঠাৎ অদৃশ্য দেখা দিয়ে মিলিয়ে যেত। মায়রার ভীষণ ইচ্ছে করত সেই শীষওয়ালাকে একবার দেখতে। সে যখন এই সুর শুনতে পেত, বাইরে বেরিয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করে খুঁজত, কিন্তু কখনো দেখা পায়নি। প্রতিবার বিষণ্ণ মনের কোণে একটি প্রশ্ন নিয়ে ঘুরে ফিরে যেত, ও দৃশ্য, ও অদৃশ্য শীষওয়ালা, তুমি কেমন দেখতে? ১৪ বছরের মায়েরা কি খুব ছোট ছিল? খুব বেশি অবুঝ ছিল? হয়তো, হয়তো বা নয়। সে ছোট হলেও, অবুঝ হলেও ভালো লাগার জন্য একটি স্বচ্ছ হৃদয় ছিল। সেই অদৃশ্য শিশুওয়ালাকে কিভাবে ভালো লাগতো মায়েরার। তার খুব মন খারাপ হতো শিশুওয়ালাকে একটিবার চোখের দেখা দেখতে না পেয়ে। ইচ্ছে হলেই সেই সুরেলা শীষ শুনতে না পারায়
তীব্র মন খারাপের দল এসে তাকে ঘিরে ধরতো। একদিন হুট করেই শুনলো তার এক বয়স্ক লোকের সাথে বিয়ে। মায়েরা বুঝতো না ভালোবাসা কি, কিন্তু তার শিশুয়ালাকে খুব মনে পড়ছিল। মনে মনে কত ডেকেছিল তাকে, আসেনি তো সে। মায়েরা খুব করে চাইলেও মায়ের কাছে সে বিয়ে করবে না, সে পড়াশোনা করে চলে যাবে এখান থেকে। কিন্তু তার কথা শোনার যে কেউ নেই। ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে হয়ে গেল। শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতো একটু একটু করে ছিঁড়তে লাগলো। তবে হঠাৎই থেমে গেল সেই সুতো ছেঁড়ার হাত, যখন দেখলো তার স্বামী তাকে মানে না। মায়েরার মনে পড়ল শিশুওয়ালার কথা, কিন্তু তার কথা যে কেউ ভাবে না, তার কপাল অতটাও ভালো নাকি? সে খুব করে জানতো পোড়া কপালের মেয়ে মায়েরাকে কেউ নিয়ে ভাবে না, শিশুওয়ালাও ভাবে না। শিশুওয়ালার প্রতি ভালো লাগার সমাপ্তির সুতোয় আবারও টান দিল মায়েরা। তার শিক্ষা, স্বামী এসব থাকতে পরপুরুষ কেন মন দখল না করে বসে? মায়েরা তার সেই ছোট্ট ভালো লাগার সমাপ্তি টানতে শুরু করলো। একটু আধটু ভালো লাগা ছিল তো, তাই তেমন কষ্ট হলো না। তবে সে ভুলে যায়নি, মাঝে মাঝে মনে পড়তো একটু আধটু। তখন তার মনের অজান্তেই আফসোসের সুরে তার মন বলে উঠত, ইস, যদি অদৃশ্য শিশুওয়ালাকে একবার দেখতে পেতাম। কথাগুলো ভেবে মায়েরা চাপা দীর্ঘশ্বাস ফেলল। আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, নিষ্ঠুর শিশুওয়ালা। মায়েরা ঘাড় বাঁকিয়ে দেখলো ইরফান বেডে নেই। মায়েরা একটু চোখ লেগে এসেছিল, তবে ঘুম ভেঙে গিয়েছে। হাত বাড়িয়ে বেডসাইড টেবিলের লাইট জ্বালায়, পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো রাত 1:30। ডান কাত হয়ে শুয়ে বালিশে মাথা রাখে, ইরফানের ফাঁকা জায়গাটায় দৃষ্টি নিবদ্ধ করে রাখে। এত রাতে লোকটা কোথায় গিয়েছে? ভাবনার মাঝেই তার কানে সেই সুরে শীষ ভেসে আসে, কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে হার মেনে যায় সেই সবই। মায়েরা হৃৎপিণ্ড লাফায়। সে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়, দ্রুত ঘরে লাইট জ্বালিয়ে শব্দের উৎস খুঁজতে খুঁজতে ইরফানের ঘরের ভেতরে থাকা সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। মনে হলো এই ঘরের ভেতর থেকে সেই গানের সুরের শীষ ভেসে আসছে। সাজের বেলায় রাঙা গোধূলি, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই। মায়রার এই সুর, এই শীষ, সব কিছু যে ভীষণ চেনা লাগে। এতক্ষণ শোনার পর তার ভুল হবে কি করে? তার মস্তিষ্ক ফাঁকা লাগে। শীষ থেমে গিয়েছে। মায়রা সিদ্ধান্ত নিল এই ঘরে প্রবেশ করবে। ধীরে ধীরে এক পা সামনে বাড়ালে মায়রার কাছে সেই কণ্ঠে, সেই গানের শীষ আরো তীব্র বেগে ভেসে আসে। তবে এবার তার মনে হলো আগের চেয়েও এখন অনেকটা কাছ থেকে শুনতে পাচ্ছে সে। ইরফান ঘরের দরজা খুলতে খুলতে যেখানে থেমেছিল সেখান থেকে আবারও শীষ বাজায়। তুমি সাগরের নীলিমা নাও, তুমি মেঘের বর্ষা নাও, তুমি শুধু আমারই। দরজা লক করে পিছু ফিরে মায়েরাকে তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে ইরফান থতমত খেয়ে যায়, মুখ অয়ব স্বাভাবিক করে নেয়। ভীষণ অপ্রস্তুত লাগলো তার। নিজেকে খুব দ্রুত সামলে নিয়ে চোখ বুজে দুবার শ্বাস ফেলে। এরপর গলা ঝেড়ে মায়েরার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কি করছো? উত্তেজনায় মায়েরার শরীর কাঁপছে। যে অদৃশ্য শীষওয়ালাকে দেখার স্বপ্ন আজও তার অবচেতন মন তার অজান্তেই তাড়া করে বেড়ায়। সে কি তবে আর ভাবতে পারে না। তার যেন দাঁড়িয়ে থাকার শক্তি হ্রাস পাচ্ছে। তবুও কোনো রকমে ডান হাতের এক আঙ্গুল তুলে ইরফানের দিকে তাক করে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে পরখ করে। মায়রাকে দেখেই বুঝলো মেয়েটা কাঁপছে। ইরফান দ্রুত মায়রাকে টেনে তার সাথে আগলে নেয়, ডান হাত মায়রার বাম গালে দিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন্ড? কি প্রবলেম হচ্ছে তোমার? মায়রার কণ্ঠ রোধ হয়ে আসে, চোখের কোণে চিকচিক করে জলকণা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিক মায়রার চোখের পানে। মায়রার চোখের কোণে জমা বিন্দু বিন্দু পানির কণা। ইরফানের চোখ এড়ায় না। ইরফান মায়রার ডান হাত তুলে আলতো হাতে স্পর্শ করে, নরম কণ্ঠে বলে, পেইন হচ্ছে? মায়রা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে থেমে থেমে বলে,
আপনি সেই নিঠুর শিশুওয়ালা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার প্রেজের নাম ডিআরএম সোহাগানী। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।